উপদেষ্টাদের অনেকেই জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, দাবি বিএনপি নেতা হাফিজের। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে তারেক রহমানের মামলা প্রত্যাহার চান গয়েশ্বর। গেল সরকারের বিতর্কিত সব আইন সংশোধন কিংবা বাতিল হবে জানালেন আসিফ নজরুল। বললেন, তথ্য গোপন নিপীড়নের বড় হাতিয়ার। অক্টোবর থেকে সুপার শপ, নভেম্বর থেকে দোকানে পলিথিনের বিকল্প ব্যবহারের নির্দেশ। এলাকায় এলাকায় সচেতনতা তৈরিতে কাজ করবে শিক্ষার্থীরা। সাংবাদিক দম্পতি সাগররুনির হত্যার বিচারে নতুন করে আইনজীবী নিয়োগ দিয়েছে বাদীপক্ষ। তদন্তভার পিবিআইকে দিতে করা হবে আবেদন। যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করেন না, ছিলেন শেখ হাসিনার সহায়তাকারী। এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ডিআরইউতে আলোচনা সভায় তিনি বলেছেন, সরকার রাষ্ট্র সংস্কারে কি করছে তা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। অন্য এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে চক্রান্ত করে যাচ্ছে পতিত আওয়ামী সরকারের প্রেতাত্মারা। পরাজিত শক্তি তারা বুঝছে না, তারা হয়তো একটা সাবনাইজ করার চেষ্টা করবে। কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। দুপুরে ডিআরইউতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, অন্তর্বর্তী সরকার কেবল ছাত্রদের নয়, সকলের। সামাজিক পরিচিতির কারণে বা ইউনূস সাহেবের সাথে নৈকট্যের কারণে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, কিন্তু এদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আগস্ট বিপ্লবকে ধারণ করেন। বিগত সরকারের প্রেতাত্মারা অন্তর্বর্তী সরকারের উপর ভর করেছে দাবি করে নেতারা বলেন, রহস্যজনক কারণে ছাত্র জনতা হত্যার সঙ্গে জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। তাদের অন্তত ২-৪ হাজার মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক। একজন টাকাওয়ালাই কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ের একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? যারা সন্ত্রাস করছে, যারা গণহত্যায় জড়িত, আজকে সেই সমস্ত তারা কোথায়? এখন পর্যন্ত কোনো অ্যাকশন দেখলাম না। জোবাইদুল কাদেরকে গ্রেপ্তার করার জন্য কি ব্যবস্থা না হয়েছে? জনগণের নির্বাচিত সরকারই পারে ৭১-এর চেতনার বাস্তবায়ন ঘটাবার জন্য। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না। হাসিনার প্রেতাত্মারা এদের উপরে ভর করে আছে। পুরো পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছে। ৪৮৭ জন পুলিশ কিভাবে সেনানিবাসে আশ্রয় নিল? অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচকরা প্রতিটি শহীদ পরিবারকে বীর ভাতা দেওয়ার দাবি জানান। ওনাদের মনে রাখা উচিত, ওনারা হচ্ছেন ট্রানজিট, ওনারা ডেস্টিনেশন না। সাইফুদ্দিন রবিন। অক্টোবর থেকে সুপার শপগুলোয় আর ১ নভেম্বর থেকে দোকানে পলিথিনের বিকল্প ব্যবহারের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায়ও অভিযান চলবে বলে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা বলেছেন, এলাকায় এলাকায় সচেতনতা তৈরিতে শিক্ষার্থীরা কাজ করবে, উদ্বুদ্ধ করবে সাধারণ মানুষকে। পলিথিন পানি ও মাটি দূষণের পাশাপাশি জীববৈচিত্র্য ও মানবদেহের উপর ভয়ানক প্রভাব ফেলে। নানাভাবে মানবদেহের ভেতরে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করছে। এসবই কম বেশি সবারই জানা, কিন্তু এর ব্যবহার তো কমছেই না, উল্টো বাড়ছে। সংকটাপন্ন করছে পরিবেশ ও জীবজগৎকে। বিভিন্ন ব্র্যান্ড নন ব্র্যান্ডের আটা ময়দায় পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক।
মানুষের মস্তিষ্কে পাওয়া গেছে প্লাস্টিক। একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। পরিবেশ অধিদপ্তর আয়োজিত নিষিদ্ধ পলিথিনের বিকল্প পণ্য শীর্ষক আলোচনা সভায় গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এতে দেখা যায় বাংলাদেশে প্রতি বছর 9,07,000 মেট্রিক টন পলিথিন উৎপাদিত হয়। প্রতিদিন 35 লাখ টিস্যু ব্যাগ উৎপাদন ও বাজারজাত হয়। একটি পরিবার গড়ে 5টি পলিথিন ব্যবহার করছে। শুধুমাত্র ঢাকায় প্রতিদিন 2.5 কোটি পলিথিন ব্যাগ ফেলে দেওয়া হয় যত্রতত্র। পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। 1 অক্টোবর থেকে সুপার শপে পলিথিনের বিকল্প ব্যবহার করতে হবে। এলাকা ভিত্তিক শিক্ষার্থীরা মনিটর করবে, উদ্বুদ্ধ করবে সাধারণ মানুষকে। পলিথিন যারা উৎপাদন করেন তারা যে কেবল পলিথিন ব্যাগই উৎপাদন করেন তারা আরো অনেক কিছুই উৎপাদন করেন। সুতরাং পলিথিনটা উৎপাদন না করলে তারা কর্মসংস্থানের বাইরে চলে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। পুলিশি ব্যবহার দরকার নাই, আমরা মোটিভেশন করি। এই নভেম্বর থেকে 10টি কাঁচা বাজার, এই 10টি কাঁচা বাজার কারেকশনের পরে আরো 10টি কাঁচা বাজার ধরি, তবে আরো 10টি কাঁচা বাজার ধরি, তারপরে দেশে ঢাকার বাইরে যাই। নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর। দৈনন্দিন ব্যবহৃত প্লাস্টিকের বিভিন্ন পণ্যের বিকল্প দেখা যায় মেলায়। পাটের প্রোডাক্ট, মাটির প্রোডাক্ট, তারপর কাঁচের প্রোডাক্ট এখানে ইন্ট্রোডিউস করছে, যেগুলো আপনি আপনার লাইফস্টাইলে বিভিন্ন স্টেজে যে কাজে লাগাতে পারবেন এবং এগুলোর প্রাইস খুবই সামান্য। আমরা তখনই কিন্তু কাস্টমারকে সেই পণ্যটা দিতে পারবো কমে যখন আমরা কাঁচামালটা কমে পাবো। আমাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এ সময় পাট শিল্পকে ফিরিয়ে আনার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। লাভলি বিথি, যমুনা নিউজ। সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। মাহমুদুর রহমান বললেন, তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এখনো চলছে। আত্মসমর্পণ করতে সহকর্মী শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের দিকে রওনা করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। 10:30 নাগাদ পৌঁছান আদালতে। আগে থেকেই আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশের বাড়তি সতর্কতা। আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। বলেন, প্রহসনের মামলায় সাজা দেওয়া হয়েছে তাকে, সব ষড়যন্ত্র মোকাবেলা করবেন আইনিভাবে। নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশের সেই আইন অনুযায়ী আমি কোর্টে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। শুরু হয় শুনানি। মাহমুদুর রহমানের আইনজীবীরা আদালতকে জানান, স্বৈরাচারী সরকারের মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। শুনানি শেষে বিচারক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে তাকে ডিভিশন দেওয়ার কথাও জানান। সাজার বিরুদ্ধে আপিল করে শিগগিরই মাহমুদুর রহমানকে মুক্ত করার ব্যাপারে আশাবাদী তার আইনজীবীরা। আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই, তাকে জেলে পাঠাবার কথা বলেছি। আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। সাজার আদেশ দেয়া তৎকালীন বিচারকের কঠোর সমালোচনা করেন মাহমুদুর রহমানের আইনজীবীরা। যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মিরপুর থানার আরেকটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে। সকালে সাবেক এমপিকে হাজির করা হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। এদিকে নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে সাবেক আইজিপির 4 দিন আর সাবেক ওয়ার্ড কাউন্সিলরের 5 দিন রিমান্ড দিয়েছেন আদালত, আর বাকিদের কারাগারে পাঠানো হয়েছে। 113 বার তদন্ত প্রতিবেদন পেছানোর পর সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ডের বিচারে নতুন মোড় এলো। নতুন করে আইনজীবী নিয়োগ দিয়েছে বাদীপক্ষ। হত্যা রহস্য উন্মোচনে সাগর রুনির পক্ষে লড়বেন ফৌজদারি
আইন বিশেষজ্ঞ শিশির মনির জানিয়েছেন, মামলার তদন্ত ভার পিবিআইকে দিতে আবেদন করবেন। দ্রুত নিষ্পত্তিতেও তার আগ্রহ। অন্যদিকে বাদীর দাবি, হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই তদন্ত করতে দেওয়া হয়েছিল র্যাবকে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 15 অক্টোবর। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন্ডনী হত্যার কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থাই। পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। এরই মধ্যে 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট পরিবর্তন হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রনির ভাই নওশের রোমান। নতুন করে নিয়োগ দিয়েছেন আইনজীবীও। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতেই র্যাবকে দেয়া হয়েছিল তদন্ত ভার। র্যাব কিন্তু নতুন সরকার আসার পরও তারা সময় দিয়ে যাচ্ছে। এত বছর তো আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম, শুধু ছেড়ে দিইনি, আমরা আসলে বিচার চাওয়াও মনে হচ্ছিল আমাদের কাছে একটা খুব লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল। যে অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে যেই ধরনের রেসপন্স আমরা পাচ্ছিলাম, তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে। নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান, নিম্ন আদালতে দ্রুত আবেদন করে মামলা নিষ্পত্তির চেষ্টা করবেন তিনি। মামলাটি নতুন করে তদন্তের দায়িত্ব পিবিআইকে দিতে আদালতে আবেদন করবেন বলেও জানান এই আইনজীবী। সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে, সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে, যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে, এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন। যেহেতু সাগর এবং রনির তাদের মৃতদেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে, সুতরাং সায়েন্টিফিক এভিডেন্স এবং সায়েন্টিফিকভাবে এটিকে ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। এইটির উপর আমরা জোর দেওয়ার চেষ্টা করব। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাগর রনির লাশ উদ্ধার করা হয়। সর্বশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ার খোকসায় বেপরোয়া গতির মাইক্রোবাস চাপায় 4 শিশু মারা গেছে আর গুরুতর আহত হয়েছে 1 শিশু। তাকে ঢাকায় নেওয়া হয়েছে। হতাহত সবাই শিমুলিয়ার মধ্যপাড়া গ্রামের এবং স্বজনরা জানিয়েছে, মাদ্রাসা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। আমার বেটি কোরআনের পাখি হয়ে গেছে রে। একমাত্র মেয়েকে হারিয়ে মায়ের আহাজারি কোনো ভাষাতেই শান্ত করা যাচ্ছে না। কোরআন পড়তে যায় আজ বিদায় নিছে। শোকের ছায়া কুষ্টিয়া শিমুলিয়ার মধ্যপাড়া গ্রাম জুড়ে। সকালেই আসে মর্মান্তিক মৃত্যুর খবর। প্রতিদিনের মতো গ্রামের কয়েক শিশু শিক্ষার্থী কোরআন পড়া শেষে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ফেরা হলো না। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে ফেরার পথে তাদেরকে চাপা দেয় একটি দ্রুতগতির মাইক্রোবাস। ঘটনাস্থলেই মারা যায় মিম। 4 জনকে নেওয়া হয় হাসপাতালে। এরপর সময়ের সাথে বাড়তে থাকে মৃতের সংখ্যা। প্রাণ ছেড়ে পড়তে যায় ফুলে টুলে বলে উঠে আসে, আসানবে লাগছে না আছে খবর দিয়েছে, যায় দেখতেছি কি আমার মেয়েরা ভ্যানের পর পড়ে পড়ে রয়েছে। নিহতরা সবাই শিমুলিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। অকালে ঝরে যাওয়া শিশুদের দেখতে ভিড় জমায় সহপাঠী, শিক্ষকরাও। শোকে স্তব্ধ সবাই। খারাপ লাগতেছে। আর এতক্ষণ যদি আমার বান্ধবীরা 2 জন বেঁচে থাকতো, আমরা আইসি এই আনন্দ, ওরা ঠিক থাকতো না, কিন্তু এখন ওরা শুয়ে রয়েছে। এটা দেখলে আমাদের কারোরই ভালো লাগতেছে না। 4টে প্রাণ ঝরে পড়লো। এই ঝরে পড়া আসলে আমাদের কারোরই কাম্য নয়। আমরা চাই যে এই যে দুর্ঘটনাগুলো, এটা কিভাবে প্রতিরোধ করা যায়। এই প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসের গতি ছিল বেপরোয়া। দুর্ঘটনার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরেই উল্টে পড়ে যানটি। পালিয়ে যায় ঘাতক চালক। আমরা ছিলাম 7 জন গাড়ির ভিতরে, ড্রাইভারকে দিয়ে। আমরা 6 জন ফ্যামিলির মানুষ ছিলাম, একজন ড্রাইভার, 7 জন ছিলাম। তো এখানে আইসি অ্যাক্সিডেন্ট করছে। একটা পুষ্কুনি ছিল, এখানে পুষ্কুনির ভিতরে পড়ে যেয়ে দেখছি যে হচ্ছে 5 জন মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। আমি কিন্তু ঘুমিয়ে গেছি, একটা শব্দ শুনে আঁকাবাক করে উঠে দেখি যে আমাদের গাড়ি পানির ভোগে। এই ঘটনায় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করে স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।